গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এই যে বাসি কাজকর্ম সেরে জলের বালতি নিয়ে চললাম গাছগুলোকে একটু স্নান করাতে। যা গরম পড়েছে, গাছপালাগুলোর দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে না কবে একটু বৃষ্টি হবে, গাছপালাগুলো ভিজে একটু সবুজ তরতাজাভাবে দেখতে পাবো। সব গাছপাতাগুলো বেলা যত হয় তত যেন ঝিমিয়ে পড়ে, নেতিয়ে পড়ে। সকালের দিকে যাও বা ঠিকঠাক থাকে, দুপুরের দিকে তো দেখলেই কষ্ট লাগে, বিশেষ করে কলা পাতাগুলোকে। গাছে একটু জল দিয়ে স্নান করতে যাব। মাত্র একটা দিনের জন্য হোম মিনিস্টারের চেয়ারে বসতে পেরেছিলাম। ব্যাস, আবারও সেই আজ থেকে পুরনো রুটিনে ফেরা, সেই শাশুড়ি মায়ের হাতেই রান্নাঘরের দায়িত্ব, আর বাদবাকি কাজ সমস্ত কিছু আমার। এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা আজকে রান্না বান্না করবে, আর আমি যেমন করতাম জোগাড় দেওয়া, মানে হেল্পারি করা, সেটা আমি আজ থেকে করব। গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, স্নান সেরে নিয়ে পুজো দিয়ে তারপরে তোমরা তো সঙ্গেই থাকবে, কী করছি না করছি দেখতে থাকবে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা, আর নতুন একটা ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ও, কলকাতায় ভয়ঙ্কর গরম পড়েছে বন্ধুরা। যারা কলকাতায় থেকে দেখছো তারা তো জানোই, বুঝতেই পারছো। আর যারা কলকাতার বাইরে দেখছো, জানি না তোমাদের ওখানে কেমন গরম, কিন্তু কলকাতায় ভয়ঙ্কর গরম। এখনই সকাল 8টা বাজে, এখনই দেখাচ্ছে 34। ভাবতে পারছো? বেলার দিকে হবে 49। মানে এরকম এখন নাকি চলবে 10-15 দিন, এরকমই গরম চলবে, ভয়ঙ্কর গরম। বৃষ্টির কোনো আতা পাতাও থাকবে না, মেঘেরও কোনো আতা পাতা থাকবে না। গতকাল ছিল সোমবার, আজ হচ্ছে মঙ্গলবার। গতকাল আমার শরীর ভীষণ খারাপ হয়েছিল, মানে সকালবেলায় উঠেছিলাম ঠিকই ছিলাম, মানে শরীর হাত ম্যাচ করছিল, তাও আমি পাত্তা দিই না। আমার শরীর খারাপ হলে খুব একটা আমি পাত্তা দিই না, যতক্ষণ না বিছানা শোয়ার মতন অবস্থা হয়। লাগছিল শরীর খারাপ, তাও আমি বাসি কাজকর্ম করেছি, চান করেছি, পুজো দিয়ে রান্নাঘরেও ঢুকেছি সবজিপাতি নিয়ে সব কাটবো বলে। কাটতে গিয়ে আর পাচ্ছি না, তখন ব্যাস ওই যে বিছানা নিয়েছি সেই দুপুরবেলায় উঠেছি, মানে আর কিছু করতে পারিনি, সব আমার বর করে দিয়েছে একদম। আর গা পা এত কামড়াচ্ছিল, হ্যাঁ, জ্বর, গা হাত পা ব্যথা, এই গলা এত ব্যথা, মানে সারা সর্বাঙ্গ ব্যথায় কামড়াচ্ছিল। আর বিশেষ করে এই গলা ব্যথা এত হচ্ছিলো না, আমি ঘিরতে পারছিলাম না, সব কিছু একসঙ্গে ধরে গেছিলো, সেই জন্য মানে হাঁপ লেগে যাচ্ছে। আসলে কদিন আগে একটু দুপুরবেলা বেরিয়েছিলাম, তো ভর দুপুরবেলায় একদম হাই রোডে রোদ্দুরটা লেগে গেছিলো, লু লেগে গেছিলো যাকে বলে। খুব কষ্ট হয়েছিল কালকে। ওষুধ খেয়েছিলাম, এখন মোটামুটি ঠিক আছে, মানে ওই গা হাত পা ব্যথা, জ্বর, গলা ব্যথা এটা নেই, কিন্তু ওই বুকের মাথায় সর্দি বসে গেছে, ওই জন্য নাকে নাকে কথা হচ্ছে। তো যাই হোক, চলো, ওই হোম মিনিস্টারের পদ একদিনই পেয়েছিলাম, আজকে থেকে আবারও সেই পুরনো রুটিন। মা রান্না করছে, আর আমার বর বললো কি, তুমি পুজো দাও, আমি সবজিপাতি সব মাকে কেটে দিচ্ছি। এমনকি ফুলটাও তুলে দিয়েছে, যাতে রোদে দাঁড়িয়ে ফুলটা তুলতে না হয়। দেখেছো তো জবা গাছের ওখানে কত রোদ, ফুলটাও তুলে দিয়েছে। চলো ঘরে যাই, কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই, আর পুজোটা দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর যাই হোক, আমার সঙ্গে মাইগ্রেনের ব্যথাটা যেন না হয়, তাহলেই হলো। আজকের বলছি তো, দেখবে আজকেরই হয়। কি গো, দেখো হেভি হাওয়া দিচ্ছে, হাওয়া ছেড়েছে গো। কি গো, গুড মর্নিং বলো। কি রান্না বলো? কি মাছ হবে আজকে? একটু অল্প সর্ষে দেবে, সামান্য। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখো ঠাকুর আসনটা কেমন লাগছে, পুরো একদম লাল ফুলে ঢেকে গেছে। আর এদিকে দেখো এক কামলা আম ঘরে ছড়াছড়ি খাচ্ছে, খাওয়ার কেউ নাই। এই আমটা হেভি একদম, কোথাও নরম নেই, কিছু না, এটা নরম, এটা ঢুকে যাচ্ছে একদম। এটা দিয়ে আজকে দারুণ একটা জিনিস বানাবো। এই আমগুলো নরম হয়ে গেছে, ওগুলোতে আমসত্ত্ব বানাবো। তো চলো রান্না কত দূর দেখাই। এই দেখো কতগুলো চেঁচাঙ্গি কেটেছিল,
একটু গুঁড়ো হয়ে গেছে, আরও কমবে, এখনো তো ভাজা হয়ই। এদিকে দেখো পেঁয়াজ কেটে দিয়েছে, মাছের ঝালের মশলা হয়ে গেছে, আমার তো মাছের ঝালে গ্রেভি দিয়ে খাওয়া যাবে। টিফিনে আজকে মুড়ি নিয়েছি, কালকের এঁচোড়ের তরকারি ছিল, এঁচোড় চিংড়ি, এই যে তরকারি দিয়ে মুড়ি মেখে নিয়েছি, আর একটু আচারের তেল নিয়েছিলাম, দিয়ে সব দিয়ে মেখেছি, তরকারি আলু দিয়ে, তারপর আচারের তেল দিয়ে, যা ভালো লাগছে না গন্ধটা আচারের তেল দিয়েছি বলে। টিফিন করে নিই, আর রান্নাবান্না তো কখন কমপ্লিট হয়ে গেছে। মা খাচ্ছে রুটি আর আমি নিয়েছি মুড়ি, দারুণ। আমাদের গাছের এঁচোড় এত ভালো, কালকে হয়েছিল, কালকে তো ব্লগ করি নয় দেখাতে পারিনি। আমার গাছের এঁচোড়গুলো এত ভালো না, পুরো মাখনের মতো নরম। বাজার থেকে আনি তো, সে কবেকার এঁচোড় নিয়ে এসে বিক্রি করে, সেটা আমরা খাই। আর সদ্য গাছ থেকে পেরেই সদ্য খাওয়া তো, এর স্বাদই আলাদা, আলাদা ধরনেরই সব কিছুটাই, হেভি লাগছে। এই যে আমাদের ঘরে প্লাস্টার নেই, দেখতে খারাপ লাগে, কিন্তু আমরা এই গরমকালে কতটা ভালো থাকি জানো, সে একমাত্র আমিই বুঝি। আমার বরকে তো বারবার বলি যে কখনো যদি ভাবো যে প্লাস্টার করবে, না আমার দরকার নেই প্লাস্টারের, আমার এসিরও দরকার নেই, আমার প্লাস্টারেরও দরকার নেই। কারণ আমি প্লাস্টার করা যে কোনো ঘরে দেখেছি দিনের বেলায় ঠান্ডা থাকে, মোটামুটি টেম্পারেচার থাকে, থাকার মতো অবস্থা, কিন্তু সূর্যি মামা চলে যাবার পর ঘরের যে টেম্পারেচার বাড়ে কী হারে, সেটা যারা থাকে তারাই বোঝে। মানে পুরো ঘরটা বয়লার হয়ে যায়। মানে ভাইয়ের ঘরটা তো প্লাস্টার, কিন্তু ভাইয়ের ঘরে দিনের বেলা ঠিকঠাক থাকে, বিকেলবেলার পর থেকে ঢোকা যায় না। আমি সন্ধে দিতে ঢুকি, কোনো রকমে ঢুকেই বেরিয়ে যাই। ওই জন্য কখনো কখনো মনে হয় না বাবা প্লাস্টারের দরকার নেই, যেমন আছি তেমনিই থাকে। গরমকালে কমসে কম রাতের যে ঘুমটা, সেটা তো শান্তিতে করে ঘুমাতে পারবো। তো এটা কিন্তু ইয়ার্কি না, সত্যি কথা বলছি। প্লাস্টার না থাকলে রাত্রিরে ঘর নর্মাল হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায় না, এসি ছাড়াও দিব্যি আরামে ঘুমানো যায়। আমি গেছিলাম বাসন মাজতে, আর আমার বর হচ্ছে এই যে আমি নিজে শোবো বলে বিছানাটা করে দিল, কারণ উপরে শোয়া যাচ্ছে না। উপর থেকে তাপ না নামলেও যে হারে গরম পড়েছে, চারিধারের যে গরমটা, ওটা যদি লেগে যায় আর মাইগ্রেনের ব্যথা যদি শুরু হয়ে যায়, ওই জন্য বর বলছে যে দরকার নেই, টেবিল ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা, তুমি নিচে বিছানা করে দিচ্ছি, নিচে শোও, যাতে পিঠে কোমরে না লাগে, ওই জন্য ডবল ডবল করে সব পেতে দিল, একদম সব সেট করে দিচ্ছে। আমি বাসন কোসন মেজে গা হাত পা ধুয়ে জাস্ট এসে শোবো। ঘড়ি কাটা 11:30 ঘরে, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বর হচ্ছে নিচে বিছানা করে দিয়েছে শোয়ার জন্য, ওপরে হিম্মত কোলাচ্ছে না ওপরে বিছানা করে শোয়ার মতো, কারণ প্রচণ্ড পরিমাণে ঘর গরম হয়ে গেছে, এমনি টেম্পারেচার চারিদিক বেশি তো ওই কারণে। আর ওই জন্য বর নিচে বিছানা করে দিল, পাখাও লাগিয়ে দিল শোয়ার জন্য। আর দেখলে বাসনও মাজা হয়ে গেল। এবার হচ্ছে আমসত্ত্ব বানাবো, বর এক্ষুনি কাজে যাবে, ও কাজে বেরিয়ে যাক, তারপরে আমসত্ত্বটা বানাবো, কারণ এখন এই রোদটাই তো দরকার। দেখো জামা পরতে গিয়ে ঘেমে নিয়ে একা সবাই আমি বলে না, এখন যা টেম্পারেচার এখন সবারই গরম হচ্ছে। চোখ দেখো, মনে হচ্ছে না তুমি ধুয়ে এলে বাবু, তোমার এত ঘাম হয়। আমার বরের কাজে যাওয়ার নতুন ব্যাগ, এখন ওটা নিয়ে যাবে, ওদিকটা ঘোরাও। গাড়িতে রাখার জায়গাও থাকে না, খুব অসুবিধা হয়। বোতা মারটাও, জামার বোতা মারটাও চুলায় যাও। হ্যাঁ টাটা, সাবধানে যাবে, পৌঁছে মনে করে একটা মিস কল দিও। এখানে থাক, খাওয়াই থাকবে, যাও ছেড়ে যা। ওদের কুকুর ছানাগুলোকে জল দিয়ে এলাম। আসলে এত পরিমাণে জল খাচ্ছে ওরা, এবেলা ওবেলা 3 বেলা করে জল দিতে হচ্ছে। দিয়ে চলে এসেছি, এই যে আমসত্ত্ব বানাবো সব রেডি করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এর আগে কখনও বানাইনি, একটা ইউটিউবে ভিডিও দেখেছি, সেটা দেখেই সেই প্রসেসেই বানানোর চেষ্টা করছি। প্রথমে যে আমটা নিয়েছি, আমি ভাবতেও পারিনি যে এই অবস্থা হবে, মানে দেখে আমার বমি উঠে আসছিলো, গা ঘিনঘিন করছিল। আমটা লগড়ে নিয়ে যেই না ফাটিয়েছি, দেখছি ভেতরে সাদা একদম মুড়ির মতন বড় বড় সাদা পোকা গিলগিল করছে। তারপরে ওটা
ফেলে দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে নেক্সট যে আম সেটাও আমি ভয়ে ভয়ে বার করছিলাম। তারপরে দেখছি না, আর পোকা নেই। ওই জন্য হাতে করে সমস্ত আঁটি থেকে আমের গাগুলো থেকে একদম আমের যে পাল্প সেটা টেনে মানে চেপে চেপে বার করে নিচ্ছি। আর হাত দিয়েই করব, হাত ছাড়া কোনো অপশান নেই। এটা তো চামচ দিয়ে আর হবে না, ওই জন্য হাতে করে চটকে চটকে পাল্পগুলো বার করে নিচ্ছি। নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেবো, কারণ একদম স্মুথ যে পেস্ট সেটাই কিন্তু লাগবে। আর যেমনটা আমি ভিডিওতে দেখেছি তেমনটাই করব, কারণ এক্সট্রা কিছু পাকামি করতে যাব না, কারণ এর আগে তো কখনো করিনি। করলে জানতে পারতাম, তাহলে কোনো অভিজ্ঞতা থাকতো, যেহেতু এর আগে কখনো করিনি ওই জন্য যেমনটা দেখেছি তেমনটাই করার চেষ্টা করছি। আদৌ এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যখন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তখনই বুঝতে পারবো কতটা ঠিক হলো না কতটা ভুল হলো। তো যাই হোক, অল্প একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়েছি, সামান্য একটু বিট লবণ দিচ্ছি, বিট লবণ না সিন্ধক লবণটাই দিচ্ছি। আর কি বলো তো, মানে আমাদের আম তো অনেক মিষ্টি, ওই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, বেশি চিনি দেবো না। তো চলো এবার হচ্ছে গ্যাস জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিই। আর ততক্ষণ ওই দিকটা পরিষ্কারও করে নিই। আমগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আর এত গরম পড়েছে, গরম পড়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে হচ্ছে। মানে কোনো খাবার দাবার এমনি রাখা যাচ্ছে না, মানে রক্ষণরেখা না টানলে সঙ্গে সঙ্গে পিঁপড়ে হয়ে যাচ্ছে। ভিডিওতে দেখেছিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে, কিন্তু আমার কাছে তো লঙ্কার গুঁড়ো ছিল না, ওই কারণে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। কালারও হবে আর স্বাদও আসবে। তো যাই হোক, কেমন হবে জানি না, সেটা পরে যখন খাবো বা হবে ফাইনাল তখন দেখা যাবে। আপাতত যেমন দেখেছি তেমনভাবেই করার চেষ্টা করি। সকালে যখন আমার বরকে বলছি যে আজকে আমসত্ত্ব বানাবো, তখনও বলছি না বানাতে হবে না। তো আমি তো বুঝতে পারিনি যে কেন বারণ করছে। তারপরে ওকে যখন জিজ্ঞাসা করলাম যে কেন বানাবো না, এত আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বানাবো। বলছে কেন, মনে নেই ফলাহারিণী অমাবস্যায় তুমি আম দিয়ে পুজো দিয়ে এসেছিলে, তুমি তো বলেছিলে যে আম খেতে পারবে না। তাহলে তারপরে আবার নিজেই বলছে, ও না না, তুমি তো আম খেতে পারবে না বলেছিলে, এটা তো আম সত্ত্ব বানাচ্ছ, তাহলে তো তুমি খেতেই পারবে। বোঝো ঠেলা, কে বোঝায়? তো এটা তো আম দিয়েই তৈরি, এটা তো আমি খেতে পারবো না, ওই জন্য না কোনো কিছুই আমি টেস্ট করতে পারিনি। সব কিছুটাই মানে আন্দাজায় দিয়েছি, চিনি লবণ সবটাই আন্দাজায় দিয়েছি। আমার দেখো 3 প্লেট হয়েছে, ওখানে দিয়েছি ছোট্ট একটা প্লেট হয়েছে, আর ওইখানে থাম্বার মধ্যে একটা দিয়ে এসেছি। ঠিক আছে, বর ভালোবেসে বিছানা করে দিয়ে গেছে আর শোবো না। তো চলো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। খাবারের থালায় ছিল এই যে অল্প একটু ভাত নিয়েছিলাম, মাছের ঝাল আর একটুখানি ভাজা। খাওয়া দাওয়া সেরে শুয়েছি, একটু জাস্ট দুপুরটা পার করব, কারণ দুপুরে ঘুমাই না, দুপুরে ঘুমালে রাতে কষ্ট হয় ঘুম আসতে, ওই জন্য জাস্ট মোবাইল দেখে সময়টা পার করব। আর কি বলো তো, কুকুর ছানাগুলো থাকে বলে নিশ্চিন্তে শুতে পারি, কারণ আমাদের দিকটা তো কেউ যাওয়া আসা করেও না, আসেও না, ওই জন্য ওরা থাকে বলে ওদের ভরসায় মেন দরজাটা খুলে রেখে দিয়ে শুয়েছি। আর জানালাটাও খোলা, ওই জন্য ঘরের টেম্পারেচার ঠিকঠাক আছে। মাথা ব্যথা যদি আমার না হয় তাহলে সব কিছু ওকে, আর মাথা ব্যথা হলে সব শেষ। মাথা ব্যথা না হলে আমি সবসময় নিজেকে বলি আই অ্যাম তো ফাইন। চলো একটু রেস্ট নিই, তারপর আবার রাতে রান্নাবান্না আছে। আজকে একবেলাই রান্না ছিল, তো আবার রাতেও আজকে রান্নাবান্না করতে হবে। ভাবতে পারছো ওই মরা পচা গরমেও আমাদের ঘরে হবে রুটি, আর আমি তো ভাতও খাবো না রুটিও খাবো না, আমার জন্য বসিয়ে দিয়েছি ডালিয়া। আমি ওই প্রত্যেক দিন সেদ্ধ ডালিয়া খাই, তো মুখটা না পচে গেছে, আজকে ওই জন্য একটু জুত করে বানিয়েছি। কড়াই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে বরবটি আলু ভেজে তারপরে হচ্ছে বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি ডালিয়াটা, কারণ কড়াটা লাগবে। কারণ আজকে রাতের ডিনারে হবে বরবটি আলুর তরকারি আর হবে রুটি। ডালিয়াটা ওই জন্য আগে বসিয়ে দিলাম, দিয়ে বরবটিগুলো কেটে নিচ্ছি। বরবটিগুলো কেটে তরকারিটা বসিয়ে তারপরে আটা মাখবো। বড় এসে গেছে, আমাকে বর বললো যে এতক্ষণ আমি দাঁড়িয়ে থেকে কি করব, কালকে সকালে কি রান্না বান্না হবে সেইগুলো দাও, ততক্ষণ আমি কেটে বেটে নিই। সেই জন্য ওই সব সবজিগুলো কালকে যা রান্না হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে দিল, অনেকটাই অবশ্য হেল্প হলো, নাহলে আমি লাজে গোপরে হয়ে যেতাম কাল সকালে। একদম সিম্পলভাবেই তরকারিটা করব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আসলে না অনেকগুলো বরবটি, তো বরবটিগুলো ওই জন্য
একটু পরে দেবো, কারণ আগে দিয়ে দিলে না বড্ড সেই গলে গলে যায়। যেহেতু আলুগুলো একটু মোটা মোটা কেটে ফেলেছি, ওই জন্য বরবটিটা একটু পরে দেবো। আগে আলুগুলো ঢাকনা দিয়ে ভেজে নিই, তারপরে বরবটিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। রান্নাবান্না কমপ্লিট। বরের পেয়ে গেছে খুব জোরে খিদে, আমাকে বললো খেতে দেবে গো, কেন দেবো না। ওই জন্য বরের জন্য থালা সাজিয়ে নিয়েছি। কালকের একটু সিমুই রাখা ছিল, সেটাও দিয়েছি, তরকারি আর 3খানা রুটি। যেহেতু 3খানা রুটি পাতে দিতে নেই, ওই জন্য ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। চলো, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ তোমাদের বহু মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। টাটা।